বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোটোত্তর পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর সাজেদুল হক রুবেল এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অনেক দিন পরে একটা ভালো শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে, যদিও পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক বলা যাবে না হয়তো, কিন্তু তারপরও যে পরিসরের সুযোগ ছিল সেই পরিসরের সর্বোচ্চ ব্যবহার সবাই করেছেন এবং নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার মিত্ররা এবং এককভাবে দল হিসেবে বিএনপির একটা ঐতিহাসিক বিজয় হয়েছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশের। জামায়াত ইসলামী এবং তার মিত্ররা আমি বলবো যে তাদের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে, এবং সেটাও একটা বড় ধরনের আপরাইজিং তাদের, এবং তারাও ভালো আসন নিয়ে বিরোধী দলে বসবেন ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচন কেমন হলো, এবং এই যে নির্বাচনটা যেভাবে হলো অনেক অনিশ্চয়তার মধ্যে, অনেক প্রশ্নের মুখে, অনেক শঙ্কা নিয়ে, এর কৃতিত্ব আসলে কাকে আপনারা দিবেন? ডক্টর সাজেদুল হক। ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক এবং চ্যানেল আইয়ের দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আজকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে দীর্ঘদিন পর দীর্ঘ লড়াই এবং সংগ্রাম, অনেক রক্তাক্ত অধ্যায় পেরিয়ে আমাদের একটি নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন, একটি শান্তিপূর্ণ নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচনের যে আকাঙ্ক্ষা, মানুষের যে ভোটাধিকার ছিনতাই হয়ে গিয়েছিল সেটা আবার যে ফিরে পাবার যে প্রচণ্ড আকুতি, সেই আকুতি পূরণের একটি সম্ভাবনা 24শে আগস্টে তৈরি হওয়ার পরেও দেখবেন যে দীর্ঘ সময় ধরে, প্রায় 1.5 বছর ধরে এটাকে বিলম্বিত বা প্রলম্বিত করবার নানা ধরনের ষড়যন্ত্র ছিল। বিশেষ করে এক ধরনের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল বা সাম্প্রদায়িক গোষ্ঠী বারংবার তারা চাচ্ছিল যে নির্বাচনটা বিলম্বিত হোক এবং নানা অজুহাতে নির্বাচন বিলম্ব করার চেষ্টা করছে। এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল যে কেউ যদি নির্বাচন চাইতো তাকে সাথে সাথে যে আওয়ামী লীগের দোসর বানিয়ে দেওয়া বা ভারতের দালাল বানিয়ে দেওয়ার একটা প্রবণতা, টেন্ডেন্সি ছিল। এমন একটা অবস্থা যে নির্বাচন চাওয়াই ছিল একটা মহাপাপ, ঠিক আছে? মানে গণতান্ত্রিক অবস্থার একটা উত্তরণ ঘটবে যে নির্বাচনের মধ্যে, সেই নির্বাচন চাওয়াটাই যেন একটা পাপ ছিল। এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে ধীরে ধীরে বাংলাদেশ একটা বড় ধরনের পথ অতিক্রম করে আজকে একটা নির্বাচন পেল। এবং এই নির্বাচনটা আমাদের স্মরণকালে যত নির্বাচনগুলো রয়েছে তার মধ্যে সবার সেরা নির্বাচন নিশ্চয়ই নয়, সবার সেরা নির্বাচন হওয়া সম্ভব নয়, তবে এই নির্বাচনটি সবচেয়ে কম হতাহত ঘটনা নির্বাচনের দিন ঘটেছে। বা নির্বাচনের পরের দিনও দেখবেন যে 24 ঘন্টার মধ্যে মাত্র 13 জন আহত হয়েছে। ঢাকাতে তেমন একটা না হলেও কিশোরগঞ্জে কিংবা মেহেরপুরে হতাহত সংখ্যা আমরা দেখছি 10 এবং 3 এরকম হয়েছে। বিজিত প্রার্থী এবং পরাজিত প্রার্থী, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে লড়াই হয়েছে, বিজয়ী এবং বিজিতদের মধ্যে, দুজনের মধ্যে, বিজয়ী এবং পরাজিতদের মধ্যে লড়াইটা হয়েছে। বাট বিজয়ী দল তারা বিশেষ করে বিএনপি চেয়ারম্যান বিজয় মিছিল না করবার ঘোষণা দিয়েছেন এবং এখানে তিনি বলেছেন, তবে এটা একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে। বিগত অনেক নির্বাচনে দেখেছে বিজয়ী দল সবসময় বলেন, দায়িত্বশীলতার সাথেই বলেন যে নির্বাচন হবে না, নির্বাচনের পর বিজয় মিছিলের প্রয়োজন নেই। তো এত সবের পরেও যাই হোক, আমরা তো একটা নির্বাচন পেলাম। এখন আমাদের অপেক্ষা কত দ্রুত ফলাফলটা কেমন হলো। ফলাফলটা মনে হয় এটাই প্রত্যাশিত ছিল, এর বেশি কিছু তো অপ্রত্যাশিত হওয়ার কথা না। তারপরেও নির্বাচনটাকে আমরা যেটা বলি যে 3M, মানি, মাসল, ম্যানিপুলেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন বা ধর্মের সুশুরি ব্যবহার, এই সব থেকে কি আমরা মুক্ত রাখতে পেরেছি? প্রশ্নটা তো জাতির সামনে আছে। সেই সব থেকে আসলে মুক্ত রাখতে পারি নাই আর কি। এখানে প্রচুর টাকার খেলা হয়েছে, এখানে প্রচুর ধর্মের ইস্যু ব্যবহার করা হয়েছে, জান্নাতের টিকিটও বিক্রি করা হয়েছে।
এই যে হচ্ছে আপনি দেখবেন যে আপনার হচ্ছে একটি দল যারা জান্নাতের টিকিট বিক্রি করতে করতে আজকে তারা ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে গেছে আর কি, সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছে, সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে। এইটি শুধুমাত্র কি তাদের হচ্ছে সাধারণ গণতান্ত্রিক সমর্থনের উপর নির্ভর করে পড়েছে, নাকি এখানে নানা রকম ধর্মীয় কার্ড তারা ব্যবহার করেছে? এবং ধর্মীয় কার্ড ব্যবহারের কারণেই তো তাদের হচ্ছে গিয়ে আপাতত একটু উত্থান দেখা যাচ্ছে। মানে শুধু আমি বলবো যে বাংলাদেশের 54 বছর না, একেবারে ব্রিটিশ আমল থেকে ওই দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশ আমলে যত ইলেকশন হয়েছে, পাকিস্তান আমলে যে ইলেকশন হয়েছে এবং বাংলাদেশ আমলে ইলেকশন হয়েছে, এবং তারা পৃথিবীর যেসব দেশে আছে, পাকিস্তানে আছে এবং ভারতে আছে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ মিলিয়ে 3 দেশ মিলে তারা এটাই হচ্ছে তাদের সবচেয়ে সফল একটা অর্জন আর কি। দল হিসেবে তৃতীয় সর্বোচ্চ আসন পেয়েছে, যদিও তারা জামাতের সঙ্গে জোটে। এনসিপি তরুণদের দল, অনেকেই বলছিলেন যে তারা একেবারেই সুবিধা করতে পারবে না, অনেকে মনে করছিলেন তারা নিজেরাও বলছেন যে তারা সরকার গঠনের দ্বার প্রান্তে। কিন্তু এনসিপি যে কয়েকটি আসন পেল, এটা কি এনসিপির জন্য পেল না জামাতের জন্য পেল? মানে এনসিপি জামাতেই অ্যালায়েন্সটা কি কাকে সুবিধা বেশি দিল? জামাতকে দিল? মানে এনসিপির সুবিধা জামাত পেল না জামাতের সুবিধাটা এনসিপি? ধন্যবাদ। আমার মতে হচ্ছে এনসিপি জামাতের সুবিধাকে গ্রহণ করেছে। ওকে। যে দলটি জন্মানোর পরেই ঘোষণা করেছিল তারা নতুন বন্দোবস্ত দেবে দেশকে, নতুন বন্দোবস্তের রাজনীতির দিকে দেশকে নিয়ে যাবে, তা না করে তারা সেই 75 বছরের পুরনো বস্তা পচা রাজনীতিকেই ভিতর ঢুকতে হইলো শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, শুধুমাত্র কয়েকটি আসন পাওয়ার জন্য। তাদের যে হচ্ছে রাজনৈতিক স্বপ্ন ছিল, রাজনীতির যে বিখ্যাটা জাতির সামনে তারা বললো, সেইটা তারা রীতিমতো হলো পরিত্যাগ করে স্রেফ হচ্ছে গিয়ে কিছু ভোট পাওয়া যাবে, কিছু আসন পাওয়া যাবে, এই কারণে তারা হচ্ছে নিজেদেরকে বিসর্জন দিল এবং সমর্পণ করলো জামাতের কাছে আর কি। ফলে এখানে হচ্ছে ট্যাকটিক্যালি ভোট পেয়েছেন, ভোটের সুবিধাটা হয়েছে হচ্ছে গিয়ে এনসিপির আর কি। ব্যারিস্টার সরওয়ার হোসেন, আপনার বিশ্লেষণ শুনতে চাই পুরো নির্বাচন নিয়ে। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, 12 তারিখের নির্বাচনে আবারও প্রমাণিত হলো রাষ্ট্র যদি চায় তাহলে সঠিক নির্বাচন করা সম্ভব। রাষ্ট্র যদি চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিস সহ তারা যদি চায় তাহলে মানুষের ভোটাধিকার লুণ্ঠন হয় না, চুরি হয় না, একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং টার্ন আউটও ভালো, অ্যারাউন্ড 60%। আমরা গত 3টা নির্বাচনে কি দেখেছি, যে যারা রাষ্ট্র পরিচালনায় ছিল তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তাদেরকে ঘুষ পর্যন্ত দিয়েছে। একজন এসপি পর্যায়ের লোক নাকি 5 লক্ষ করে টাকা, 5 কোটি করে টাকা পেয়েছে, এরকম আমরা শুনেছি। সেটা একটা তদন্ত হওয়া উচিত, এই টাকাগুলো কোত্থেকে গেল এবং টাকা আকারে সেই টাকা রাষ্ট্রে ফেরত আনা উচিত। আর এইটার মূল যে যারা আজকে এই নির্বাচন ঘটিয়েছে তার পিছনে সেনাবাহিনীর বড় ধরনের একটা কন্ট্রিবিউশন রয়েছে। সেনাপ্রধানই চেয়েছিলেন, প্রথম নির্বাচনের কথা উনি বলেছিলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়া উচিত। অনেকগুলো কারণ ছিল, যে একটা নির্বাচন হলে হয়তো জাতিটা স্টেবল হবে। অনেকে বলে থাকে যে সেনাপ্রধান নির্বাচন বলার কে, তারা ভুলভাবে বলে। পৃথিবীর সমস্ত দেশে গণতন্ত্র সুরক্ষায় আর্ম ফোর্সেস ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কন্ট্রিবিউট করে। যেখানে তাদের কথা বলার প্রয়োজন হয় না সেখানে তারা কথা বলে না, যেখানে কথা বলার প্রয়োজন হয় সেখানে তারা কথা বলে। আমেরিকান উদাহরণ যদি দেই, ট্রাম্পের প্রথম টার্মে সেই সময় জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মাইক মিলি বলেছিল, উই ডোন্ট সার্ভ এ টাইরেনি, উই টেক ওথ ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, টু প্রোটেক্ট দ্য সভরেনিটি অফ দ্য কান্ট্রি। আমরা কোনো টাইরেন্টের পক্ষে দাঁড়াই না। ওই সময় কথা বলার প্রয়োজন হয়েছিল, কারণ ওই নির্বাচনে সে ভোট দখল করতে চাইলে তার ভাইস প্রেসিডেন্টকে বলেছিল যে তুমি দখল করো, এবং পার্লামেন্টের উপর হামলা পর্যন্ত হয়েছিল। সো এইটা যারা কথায় কথায় বলে যে সেনাপ্রধান নির্বাচন সম্বন্ধে বলার কে, তারা রং বলে, তারা জানে না বলে এই কথাটা বলে। তাদের জ্ঞানটা ওই পর্যন্ত সীমিত যে আর্মি পলিটিক্স নিয়ে কিছু বলবে না, এটা একটা অংশ। কিন্তু যেখানে পলিটিক্স লাইনে থাকে না, জনস্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে প্রয়োজন বোধে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে রোল প্লে করতে হয়। এবার তারা সেই ঐতিহাসিক রোলটা প্লে করেছে বলে আজকে আমরা একটা সুষ্ঠু পার্টিসিপেটরি ইলেকশন দেখেছি। যদিও কিছু কিছু ঘটনা আমরা শুনেছি, যে 2-1টা কেন্দ্রে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে রিগিং করছে অথবা বাংলাদেশের ইতিহাসে সব নির্বাচনই কম বেশি হয়েছে, জি না হলে ভালো। এইবার এই
ল এনফোর্সার্স ইনক্লুডিং আর্ম ফোর্সেস তাদেরকে দিয়ে অবৈধ কাজ করাতে পারেনি। অবৈধ কাজের কোনো নির্দেশ ছিল না। আগের যে 3টা আওয়ামী রেজিমের সময় যে একটা নির্দেশ ছিল, সেই নির্দেশ এবার যায়নি। নির্দেশের চেয়ে বড় কথা আমার ধারণা যে আর্ম ফোর্সেস স্বতঃস্ফূর্তভাবে করেছে, কারণ নির্দেশদাতার সঙ্গে তাদের যে খুব একটা ভালো সম্পর্ক ছিল সেটা আমার কাছে কখনো এবং নির্দেশ দিলে যে হতো তা না, এবার পরিস্থিতিটা তাই নির্দেশ দিলেও হতো। কিন্তু আপনি 14, 18, 24 যদি ভাবেন যে 14তে সেনাপ্রধান কে ছিল, 18তে কে ছিল, 24-এ কে ছিল, তারা তো তাদেরকে ওখানে বসানোই হয়েছিল টু সার্ভ দেম। এই বিজেপি প্রধান অনেক পার্সোনাল ইনফরমেশন তো আমরা জানি। সো তাদের সামনে তখন পরিস্থিতি এমনভাবে দাঁড়িয়েছিল যে অবৈধ আদেশ প্রতিপালন করবে না রিভোল্ট করবে। তো অবৈধ আদেশ পালন না করলে দে উইল বি ফায়ার। তাহলে একমাত্র অপশন থাকে টেক ওভার করা, মানে মার্শাল ল জারি করা। সো মন্দের ভালো হিসেবে তখন সাবমিট করতে হয়েছে। সেনাপ্রধান আজিজ তো বলেই বসলো, রাতের ভোট হলো, সেইখানে সে বলে বসলো যে এর চেয়ে ভালো ভোট উনি আর আমরা জীবনে দেখে নাই। অর্থাৎ ওই যে ফেসিস্ট তাদেরকে এপিস করার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের স্টেটমেন্ট তাদেরকে দিতে হয়েছে। সো সেইখানে আমরা দেখছি যে রাষ্ট্রীয় যারা সরকার পরিচালনা করছে পুরো রাষ্ট্রযন্ত্রকে তারা কলুষিত করে ফেলছিল। সো সেই সেন্সে আমরা একটা ভালো নির্বাচন পেয়েছি। 91 নির্বাচনের মতো। 91 নির্বাচনে আমি সেনাবাহিনীতে কর্মরত ছিলাম, তখন আমি ডিউটি করেছি। সেই নির্বাচনটাও পার্টিসিপেটিভ নির্বাচন ছিল এবং স্বতঃস্ফূর্ত নির্বাচন ছিল। আমাদের একটা প্রচেষ্টা ছিল যে জনগণ যাকে খুশি তাকে ভোট দেক, তাকে ভোট দেওয়ার ফেসিলিটি করতে হবে। এবং রাষ্ট্রের দায়িত্বই হইলে এটা রাষ্ট্র সমস্ত ব্যবস্থাপনা করবে, ইসি এটা সব কিছু পরিচালনা করবে, মানুষ তার প্রতিনিধি সে ইচ্ছে মতন চুজ করবে, যাকে পছন্দ তাকে সে ভোট দেবে। তার পছন্দ কীভাবে হবে, বিভিন্ন পার্টির ম্যানিফেস্টো, বিগত দিনের কর্মকাণ্ড দেখে তারা সিদ্ধান্ত নেবে। সো রাষ্ট্রের কাজই হলো এটা, যে মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা। এখন একটা বিষয় আমি একটু বুঝতে চাই যে একটা তো দুটো নির্বাচন একসঙ্গে হয়েছে, যে জাতীয় সংসদ নির্বাচন, এবং ফলাফলটা এরকমই প্রত্যাশিত ছিল। মিস্টার রুবেল বলেছেন গণভোট হলো, এবং গণভোট সম্পর্কে আপনার ধারণা কি, যে মানুষ আসলে কতখানি অংশ নিল, কতটা হ্যার পক্ষে থাকলো, এবং এই গণভোটের আলটিমেট আউটকামটা কি হতে যাচ্ছে বলে মনে হয়? আমি মনে করি গণতন্ত্র এক ধরনের সংস্কারের এক ধরনের বৈধতা এই গণভোটের মাধ্যমে আসবে। এবং গণভোট যেটা মিডিয়ায় দেখলাম যে 4 কোটি মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে এবং 2 কোটি বিপক্ষে দিয়েছে, তার মানে গণভোট উইন করেছে। এবং একটা পিকুলিয়ার নির্বাচন, একসাথে গণভোট এবং পার্লামেন্ট ইলেকশন, এরপরও এটা সাকসেসফুল হয়েছে আমি মনে করি। এবং এতে যে সংস্কারের যে দাবিগুলো ছিল, প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি, একক ব্যক্তি 10 বছরের মধ্যে প্রধানমন্ত্রী হতে পারবে না, একটা ক্ষমতার ভারসাম্য, এবং রাষ্ট্রে যে বিভিন্ন নিয়োগগুলো, সেই নিয়োগগুলোয় যাতে বিরোধী দল তাদেরও এক ধরনের কন্ট্রিবিউশন থাকে। বিশেষ করে যে সবরেন যে ইনস্টিটিউশনগুলো, যে দুর্নীতি দমন কমিশন, তারপর বিভিন্ন এই যে মানবাধিকার কমিশন, সেইখানে ন্যাকেটলি ইন্টারভেন করতে যাতে না পারে, সেই ধরনের পার্টিসিপেশন, আমি মনে করি এটা একটা পজিটিভ স্টেপ। এবং এখন এইটা এখন নির্ভর করবে যারা ইলেক্টেড হয়েছে তাদের উপর এক ধরনের অব্লিগেশন হবে এই গণভোটের মাধ্যমে যে রিফর্মস ফুলফিল করার জন্য, এক্সিকিউট করার জন্য যে দায়িত্বটা আসছে, সেই দায়িত্বটা এখন এই ইলেক্টেড গভর্নমেন্টের উপর বর্তাবে। ডক্টর রুবেল, ধন্যবাদ। প্রথমে ভাইয়ের সাথে একটা বিষয়ে বলি আর কি, সেনাপ্রধান বলবারকে আসলে আজকে যে এই নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হওয়ার আগে 18 মাস আগেও তিনি সেনাপ্রধান ছিলেন এবং তিনি খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাবে না। এই যে তার বক্তব্যটা, যেটা প্রচার মাধ্যমে আমরা শুনেছিলাম, গণমাধ্যমে আমরা শুনেছিলাম, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল। ফলে যিনি এটা বক্তব্য দিতে পারেন সেনাপ্রধান থাকা অবস্থাতে, এবং একটা গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ এবং সেখানে আবার নতুন করে গণতান্ত্রিক উত্তরণ, সেক্ষেত্রে তো হি হ্যাভ দ্য মরাল রাইট, তাকে সে এই কথাটা বলবার তারই অধিকার আছে। বরঞ্চ এর পরে যারা এসেছেন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন আর কি, বেশ শান্তিময় জীবনযাপন করছিলেন। গণ অভ্যুত্থানে যখন রাস্তায় মানুষ মারা যাচ্ছে তখন তারা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থেকে হয়তো অলিম্পিক খেলা দেখছেন আর কি। তো তারা অনেক কিছু বলতে পারবে, কিন্তু উনি কিছু বলতে পারবেন না।
যদি গণ অভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে যদি 2-3 জন যাদের প্রথম কাতারে ফাঁসি হতো, তার মধ্যে হচ্ছে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ফাঁসি হতো। ফলে এতটা ঝুঁকি নিয়ে যিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন, তারই অধিকার আছে কবে নির্বাচন হবে, এটা 18 মাস পরে হবে না কবে হবে ইত্যাদি বলে তারই অধিকার আছে। বলছে আমরা তো দেখেছি অনাধিকার চর্চা করেছে আমাদের প্রেস সচিব, তিনি কোথা থেকে পেয়েছিলেন যে এবার ভোট গণনায় দেরি হবে, এরকম একটা বক্তব্য দিলেন। তার বক্তব্য তো মিথ্যা প্রমাণিত হতো, ভুল প্রমাণিত হলো, যে এই বাড়তি বক্তব্য দ্রুততম সময় নির্বাচনের ফলাফল, অনেক দ্রুততম সময় এই নির্বাচনের ফলাফলটা জনগণ পেল আর কি, অনেক স্বচ্ছভাবে পেল। কিন্তু তিনি একটা কথা বলে বসলেন যে হচ্ছে এবার অনেক দেরি হতে পারে, 2-3 দিন দেরি হতে পারে। এইগুলা কথা বলার মধ্যে না মানুষের মধ্যে সবসময় একটা শঙ্কা, সবসময় একটা উত্তেজনা। সেজন্যই অনেকে বলেন যে কৃতিত্বটা যত নেওয়ার সরকারের তার চেয়ে অনেক অনেক বেশি, এবং মূল কৃতিত্বটা আসলে সশস্ত্র বাহিনীর, অবশ্যই রাজনৈতিক দলগুলোর, জনগণের, ইভেন নির্বাচন কমিশনের, এবং নির্বাচনকে যারা পণ্ড করবার যাদেরকে ঘিরে আশঙ্কা ছিল তারাও কিছুটা নিজেদেরকে নিবৃত্ত করেছেন। না, এটা ঠিক আছে, তবে দেখবেন যে গত 18 মাসে উপদেষ্টা পরিষদের সমস্যা যে রাষ্ট্র আর সরকার, যেটা আমরা বিগত রেজিমে দেখেছি যে এটা অ্যামালগামেট করে ফেলানো, ঠিক আছে, রাষ্ট্রের অধীনে তো হচ্ছে আপনার সেনাবাহিনী আর কি। তো এমন ভাবসাব যে হচ্ছে যে সরকারি যেন সব কিছু, এখানে রাষ্ট্র বলে আর কিছু নাই, এরকম একটা ব্যাপার আছে। এটা থিওরিটিক্যাল ব্যাপার, সে জায়গায় যাচ্ছি না। তবে এই গণভোটের যে বিষয়টি ঘটে গেল এবং যেখানে হ্যাঁ নির্বাচিত হলো, এখানে আমার একটা অবজারভেশন আছে, সেটা আমি একটু আপনাদের কাছে শেয়ার করতে চাই। আসলে গণভোটের হ্যাঁ যে মানে জিতুক আর নাও যদি জিততো, আমার মতামত হচ্ছে জনগণ, বাংলাদেশের এই 6 কোটি যে ভোটার আছে, এই 6 কোটি ভোটারের মধ্যে আমি বিশ্বাস করি যে এটার 95% ভোটার অনেকটা বেমালুমে এখানে ভোট দিয়েছেন, বেমালুম, অনেকটা হুজুগে। এবং আমার মনে হয় যে যদি তারেক জিয়া যদি হচ্ছে শেষ পর্যন্ত, তারেক রহমান যদি না বলতেন যে হ্যাঁতে ভোট দেন, ঠিক আছে, এবং বিএনপি যদি এটা প্রচারণায় না নিয়ে আসতেন, তাহলে তো এখনও তো দেখতে পারতেছি আমরা হলো গিয়ে 2/3 1/3, হ্যাঁ, 4 কোটি আর 2 কোটি মানে 2/3 আর 1/3, 1/3 আর 2/3, তাহলে 2/3 ভোট এই হাতে পড়তো না। কারণ মানুষ কনফিউজড, মানুষ শুনেছে এখানে 80টার উপরে প্রস্তাব রয়েছে, তার মধ্যে 30টি প্রস্তাবে হলো বিভিন্ন রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট আছে। মানুষ এটাও শুনেছে, সালাউদ্দিন সাহেবের কাছে শুনেছে, সালাউদ্দিন সাহেব বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমরা যেই স্বাক্ষর দিয়েছি, নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর দিয়েছি, কিন্তু এইখানে চূড়ান্ত সনদের মধ্যে সেই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই। এখন এই গণভোট তো হচ্ছে গিয়ে রেফারেন্ডামে পাশ হলো, যদিও প্রশ্ন আছে এই রেফারেন্ডামের হচ্ছে আইনগত ভিত্তি কি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন আমরা আগে উত্থাপন করেছি। আমরা কমিউনিস্ট পার্টি মনে করেছি যে এই গণভোটের নির্বাচনের দিনে হোক, নির্বাচনের আগে হোক, এটার প্রয়োজন নাই। এই যে সংসদ সদস্যরা নির্বাচিত হলেন, এই নির্বাচিত সংসদ সদস্যরাই এই হচ্ছে গিয়ে আপনার ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবগুলো নিয়ে তারা আলোচনা করবে, তারা চুলচেরা বিশ্লেষণ করে সেখান থেকে তারা সপ্তদশ সংশোধনের মাধ্যমে যা যা সংস্কার প্রয়োজন সংবিধানে। যদি এখানে একটা বড় বিষয় কি, মানে এখানে সংস্কারের অনেকগুলো কাজ, কিন্তু ইতিমধ্যে কিছু কিছু কাজ কিন্তু শুরু করা হয়েছে, সব কিছুর জন্য গণভোটের প্রয়োজন নাই, কতগুলো নির্বাহী আদেশে সম্ভব, সেগুলো কিছু কিছু শুরু হয়েছে, কিছু কিছু করা যেত নির্বাহী আদেশে, সেগুলো তারা করেননি, সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে নির্বাহী আদেশে, কত কাজগুলো করেননি। এখানে সব কিছু কি সংবিধান পরিবর্তন করার দরকার? সব কিছুর ক্ষেত্রে সংবিধান পরিবর্তন করারও প্রয়োজন নাই। তবে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে এখানে একটি বিষয়, যে বিষয়টি হচ্ছে গিয়ে ভবিষ্যতের ইতিহাসে দেখবেন যে অনেক তর্ক এবং বিতর্কের মধ্যে পড়বে, সেটি হচ্ছে গিয়ে সংবিধানের যে 4 মূলনীতি। এই 4 মূলনীতির ক্ষেত্রে যে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেল, এটা বাংলাদেশের এই 6 কোটি ভোটার কিন্তু বেমালুম জানলো না। তারা 4টি খুব সুন্দর প্রস্তাবনা জেনেছে, 4টি খুব সুন্দর প্রস্তাবনা তারা জানলো, কিন্তু এর ভিতরে যে মূলনীতি নিয়ে প্রশ্ন, তখন ভবিষ্যতে বলবে, দক্ষিণপন্থীরা বলবে যে আমরা তো হচ্ছে গিয়ে সেকুলারিজম হেরে গেছে, বাংলাদেশের সেকুলার পলিটিক্স হেরে গেছে। কীভাবে সেকুলার পলিটিক্স হেরে গেল? ওই যে গণভোটে 4 কোটি ভোটার দিয়েছে, হ্যাঁ, কিন্তু ভোটাররা তো ওটা দেখে ভোট দেয় নাই। বা বাংলাদেশে হচ্ছে গিয়ে সমাজতন্ত্রের কথা বলাই যাবে না, সমাজতন্ত্র মূলনীতি ছিল এটা একটা বাদ, বা যেটা পঞ্চদশ সংশোধিত জিয়াউর রহমান করেছিলেন, সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার, এই অর্থ সমাজতন্ত্র, এই কথাটা তো আর থাকলো না আর কি।
জিয়া রহমান যেটা করে গেছেন সেই কথাটাও আর থাকলো না। এইটা তখন বলবো যে ওই যে রেফারেন্ডাম আমাদেরকে বলেছে যে 4 কোটি লোক বলেছে এটা থাকবে না, কিন্তু ওই 4 কোটি লোককে জানতো যে এটা মুছে ফেলার জন্য হচ্ছে এটা হচ্ছে। ফলে এখানে শুধুমাত্র 4টি বিষয়কে উত্থাপন করে জনগণের সাথে একটা ক্যামোফ্লেজ করা হলো, জনগণের সাথে একটা প্রতারণা করা হলো আর কি। এটা আমি খুব স্পষ্ট বলতে চাই। ব্যারিস্টার সরওয়ার হোসেন, আমরা অবশ্যই নতুন সরকারের চ্যালেঞ্জ কি, তার করণীয় কি, প্রধানমন্ত্রীর কাছ থেকে কি প্রত্যাশা নতুন প্রধানমন্ত্রীর কাছে, সেটা আলোচনা করবো। তার আগে আমি একটু বিরোধী দলের প্রসঙ্গে আলোচনা করতে চাই। জামাত, আমরা সবাই জানি যে বেশ অভাবিত পরিমাণ আসন নিয়ে, ভোট নিয়ে তারা আসলে সংসদে যাচ্ছে, এবং তার মিত্ররা এনসিপি আছে যারা জুলাই আপরাইজিংয়ের মধ্য দিয়ে নতুন দল গঠন করেছেন এবং অনেকটা সরকারের ব্লেসিংসই করেছেন। তারা কোন ভূমিকায় অবতীর্ণ হবে? তাদের ভূমিকা, তারা একটু জাতীয় সরকার বিএনপির সঙ্গে মিলে সরকার করবার প্রস্তাবনাটা তাদের আছে, একসঙ্গে কাজ করবার। বিএনপির দিক থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে শক্তিশালী গণতন্ত্রের জন্য বিরোধী দল থাকা অপরিহার্য। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। না, দেখুন, যেই মুহূর্তে আমরা কথা বলছি এই মুহূর্তে তারা একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং করছে, হাইয়েস্ট যে ফোরাম জামাতের, এইখান থেকে তাদের একটা সিদ্ধান্ত আসবে। তবে আমি মনে করি যে তাদের বিরোধী দলে থাকাই শ্রেয় হবে। এবং সরকারি দলে তো মানে যাবার সরকার সুযোগ নেই, সেটা বিএনপি ছাড়া স্ট্রং বিরোধী দল হবে। আমি রুবেল ভাইয়ের সাথে দুই একটা জায়গায় একটু দ্বিমত পোষণ করব যে শুধু ধর্মীয় কার্ডের কারণে এইবার যে ভোট তাদের বেশি হয়েছে এইটা আমি একমত নই। এই কারণে, কারণ আমাদের যে মডারেট পলিটিক্সগুলো, একটা তো ধর্মীয় কার্ডের কারণে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে তাদের ভোট বেড়েছে, এটাও বলতে হবে। আরেকটা হলো আপনার যে জামাত কিন্তু অনেকটা মডার্নাইজড হয়েছে। তারা কিন্তু এই কথাটা এখন বলতে পারে যে জামাতে কোনো যুদ্ধবন্দী নাই, কারণ যুদ্ধবন্দী যা ছিল তাদের ট্রায়াল হয়েছে। আর কেউ নেই বলে কিন্তু নতুন কেউ আর ট্রায়ালে যায় না। কিন্তু ট্রায়াল তো চলছিল না, কিছু ট্রায়াল তো আর আছে, কারো তো জামিন হয়েছে, ট্রায়ালগুলো এগোয়নি, কাজে যুদ্ধাপরাধী নেই সেটা বলা যাবে না। সো আমি দেখি এই জায়গাটায় যে গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষাটা ছিল একটা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেখানে লুটপাট থাকবে না, যেখানে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হবে না, মাফিয়াতন্ত্র সৃষ্টি হবে না, ক্রনি ক্যাপিটালিজম সৃষ্টি হবে না। মূল আকাঙ্ক্ষা এটা। মূল আকাঙ্ক্ষা হলো একটা ন্যায্যতা ভিত্তিক সমাজ, একটা জাস্ট সোসাইটি, এমন একটা সোসাইটি যেখানে মানুষ এই চাঁদাবাজি বন্ধ হবে না। আপনার জায়গায় আপনি একটা বাড়ি বানাবেন, আপনার চাঁদা দিতে হবে পলিটিক্যাল গুন্ডাকে, নাইলে আপনি বাড়ি করতে পারবেন না, এত সোজা ইনকাম। তো পলিটিক্যাল এই গুন্ডামি যেটা, যে পলিটিক্স করলেই আরেকজনের পকেট থেকে টাকা হাতায় নেওয়া যায়, ডাকাতি, সেইটা বড় দলগুলো বন্ধ করতে পারে নাই অ্যাজ অন টুডে, পারছে না। তার মানে কি এটার ভাগ বিভিন্ন জায়গায় যায়, এটা তো আমরা জানি। এই যে ন্যায্যতার একটা ডিমান্ড সৃষ্টি হয়েছে, একটা দল ডুমড হয়ে গেছে, এরা একদম নিজেরাই ডুমড হয়ে গেছে। এখন এইটার পরিপূর্ণ এই ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করার বড় ধরনের একটা দায়িত্ব এখন বিএনপি চাপিয়েছে। এই বিএনপি যে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবে এটা নিয়ে মানুষের সন্দেহ রয়েছে। এই কারণে, কারণ 5ই আগস্ট সন্দেহ আছে, যেমন আপনি বলছেন, আবার মানুষ তাদেরকে ভোট দিয়েছে এবং একেবারে 2/3 উজাড় করে ভোট দিয়েছে। এই কারণে সৃষ্টি হয়েছে যে আপনার 5ই আগস্টের পরে যে চাঁদাবাজিগুলো হয়েছে, অনেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। সমস্ত মাফিয়াতন্ত্রের সমস্ত ব্যবসা বাণিজ্য জাস্ট হাত বদল হয়েছে, চাঁদাবাজদের হাত বদল হয়েছে। এইখানে অনেক মানুষ বিশ্বাস করে হয়তো এইটা জামাত এই চাঁদাবাজি বন্ধ করতে পারবে। শুধু ধর্ম না, ধর্মকাট একটা, ধর্মীয় কাট একটা, কিন্তু জামাত যেমন ধরেন চাঁদাবাজিকে আমি যদি একটা করাপশনের পার্ট ধরি, অনিয়মের পার্ট ধরি, অনৈতিকতার পার্ট ধরি, জামাত তো কোনো ক্ষেত্রে সেটা প্রমাণ করেছে যে তারাও সেই প্রক্রিয়ার মধ্যে আছে। যেমন তাদের বিরুদ্ধে অভিযোগ এবং দৃশ্যমান হয়েছে যে তারা ভোটারদেরকে ঘুষ দিচ্ছে, তাদের কাছে কারি টাকা উদ্ধার করলো নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেইগুলো তো অবশ্যই আমরা সেইগুলোর বিচার চাই। আমি অন্য একটা আলোচনা বলেছি, সেইগুলো ইলেকশন কমিশন যথাযথ বিচার করা উচিত ছিল। সেটা বিএনপির কোনো প্রার্থীর বিরুদ্ধে আসছে, সেগুলো মিডিয়ায় আসছে। তো সেই জায়গায় আসে যে হ্যাভিং সেড দ্যাট, যে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, তার মানে বিএনপির উপরেই মানুষ ভরসা রেখেছে। বিএনপি এখন হানিমুন পিরিয়ডের ভিতরে ঢুকবে। 100 দিন যে হানিমুন পিরিয়ড থাকবে এবং একটা পিরিয়ড অফ ইউফেরিয়া, যে একটা শান্তির সুবাতাসের যে পিরিয়ড, সেইটা
তারা কিভাবে তাদের এই অব্লিগেশন, মানুষের যে এক্সপেকটেশন সৃষ্টি হয়েছে সেইটা তারা কিভাবে ফুলফিল করবে, দ্যাট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। ইতিহাস সাক্ষ্য দেয় বিএনপি দুইটা বড় ঘটনার 55 বছরে দুইটি বড় ঐতিহাসিক প্রেক্ষাপটের বেনিফিট তারা পেয়েছে। 15ই আগস্টের বেনিফিট বিএনপি পেয়েছে। 15ই আগস্ট না হলে 3rd নভেম্বর হয় না, 3rd নভেম্বর না হলে 7th নভেম্বর হয় না, 7th নভেম্বর না হলে প্রেসিডেন্ট জিয়া ক্ষমতার পদবিটা আসে না, বেজে আসে না। আবার এই যে ছেলেরা সামনে এসে পতন ঘটালো, 5ই আগস্ট যদি না হয়, বিএনপি অনেকবার চেষ্টা করে পতন ঘটাতে পারে। এটা বিএনপিকে সবসময় মনে রাখতে হবে যে বিএনপি বেনিফিটটা কীভাবে পেয়েছে। এটা ভুলে গেলেই তারা ভুল করবে, যে বিএনপি এই সুযোগটা পেয়েছে, এই জীবনগুলো দেওয়া হয়েছে, এই সেক্রিফাইসে এই ছেলেরা মানে সেই জীবন দেওয়ার মতো তো বিএনপির নেতা কর্মীরা, বিএনপির কর্মীরা সমর্থকও ছিল পেয়েছে এবং বিএনপি সরকার গঠন করেছে। তাহলে বিএনপির সামনে আমি একজন নাগরিক হিসেবে কি এক্সপেক্ট করি? আমি তো বিএনপি নমিনেশন পেয়েছিলাম 2018 সালে, এখন আমি জাতীয়তাবাদ আদর্শ ধারণ করি, জাতীয়তাবাদী করি আমি। সো সেইখানে বিএনপির প্রতি এখন মানুষের আশাবাদটা কী হবে? আশাবাদটা আমি যেভাবে দেখি যে ফার্স্ট অফ অল পোস্ট ইলেকশন ভায়োলেন্স যাতে না হয়, ভালো স্টেপ রয়েছে। তারেক সাহেব, এটাকে আমি ধন্যবাদ জানাই যে উনি বিজয় মিছিল করতে পারছে এবং কিছু কোয়ালিটেটিভ চেঞ্জ তার ভিতরে দেখছি। যেমন উনি উঁচু চেয়ারে বসে না, আর সাদামাটা ড্রেস পরে। সত্যিকারে এইটা ওই যে 17 বছর যে লন্ডনে রয়েছে সেইখান থেকে হয়তো এই লিডারশিপ কোয়ালিটিগুলো সে অর্জন করেছে। এইটা ধরে রাখা তার সামনে বড় চ্যালেঞ্জ। তাহলে কি, মধ্য কথায় বলি, নো রিভেঞ্জ, বিচার করতে হবে, সুষ্ঠু বিচার, আইনের মধ্যে, সব আইনের হাতে ছেড়ে দেয়া। প্রথম চ্যালেঞ্জ হয়েছে আইনকে প্রভাবিত না করে আইনের হাতে ছেড়ে দেয়া। প্রথম চ্যালেঞ্জ হলো একটা ভালো ক্যাবিনেট করা। সেই ক্যাবিনেটে সবচেয়ে চরিত্রবান যোগ্য লোক সামনে আনতে হবে। চরিত্রবান যোগ্য লোক ছেড়ে পারবে কিনা। সেই ক্ষেত্রে উনি আমেরিকান ওই উদাহরণটা নিতে পারে যে বারাক ওবামার সময় একসময় তারা একটা ডিফেন্স মিনিস্টার নিয়েছিল অন্য দল থেকে, যেখানে জিয়াউর রহমানের মতো যেখানে ভালো মানুষ আছে যারা ডেলিভার করতে পারে অ্যান্ড ক্যান রাইজ টু দ্য অকেশন, তাদেরকে দিয়ে তার সরকার গঠন করতে হবে, ক্যাবিনেট। কারণ ক্যাবিনেট তো রাষ্ট্র চালায়। ফার্স্ট। সেকেন্ড চ্যালেঞ্জ হলো প্রায়োরিটিগুলো কি হবে? প্রায়োরিটি হবে যে সুশাসন প্রতিষ্ঠা করা। এই সুশাসন প্রতিষ্ঠার প্রথম চ্যালেঞ্জ হলো চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। এবং সেইটা উনি করতে পারবেন যদি ওনার দলের ভিতরে উনি জবাবদিহিতে প্রতিষ্ঠা করতে পারে, যে দলের পদ পজিশন ব্যবহার করে যাতে কোনোভাবে দুর্নীতিতে লিপ্ত না হতে পারে, সেইটা উনি পারবে কিনা। তাইলে উনি 90% সাকসেসফুল হবে। কারণ দেখা যাবে যে কিছুদিন পরেই এমনভাবে দুর্নীতিতে লিপ্ত হয়েছে, দলের ভিতরে দুর্নীতি এইটা ঠেকাতে দেওয়া, অন্য যে দুর্নীতিগুলোর যে মামলাগুলো আছে বা সেইটা উনি অ্যাড্রেসই করতে পারবে না। সেইটা যদি হয় তাহলে কিন্তু ওখান থেকে তার ফল শুরু হয়ে যাবে। এক। দুটো যে স্বাধীন বিচার ব্যবস্থা, রাজনৈতিক কোনো প্রভাব বিচার ব্যবস্থায় থাকবে না, নিয়োগ থেকে শুরু করে দ্য ডেলিভারি অফ দ্য জাস্টিস। স্বাধীন বিচার ব্যবস্থা উনি নিশ্চিত করতে পারবে কি না, এইটা হলো সেকেন্ড প্রায়োরিটি। থার্ড, স্বাধীন দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমনে অমুকরে ধরেন, অমুকেটা ছাড়েন, এই ধরনের কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স করা যাবে না। দুর্নীতি সাধারণত যারা ক্ষমতায় থাকে তারা দুর্নীতিতে লিপ্ত হয়। তাহলে দুর্নীতি দমনকে ওনার নীতি নির্ধারণে বক্তব্য বলতে হবে যে দুর্নীতি দমন কমিশন মাস্ট বি সবরেইন, যে তাদের সিদ্ধান্ত নেওয়ার, তারা যদি ভুল সিদ্ধান্ত নেয় সেটা নিবারণ করার তো ডেফিনেটলি জায়গা থাকবে। এরপরে নো পলিটিক্যাল রিকোয়েস্ট, যে এই যে বিভিন্ন যে অ্যাপয়েন্টমেন্টগুলো, এই অ্যাপয়েন্টমেন্টগুলো যদি উনি লন্ডনের উদাহরণটা নেয় যে সাংবিধানিক পদগুলায়, সেটা নিয়ে পাবলিক ডিবেট, পাবলিক হিয়ারিং হবে। হিয়ারিংয়ের মাধ্যমে সঠিক লোকটাকে সেইখানে পদায়ন করতে হবে। একটা বিচারপতি নিয়োগ করতে আমেরিকায় যদি 6 মাস ডিবেট হয়, জনগণের অধিকার রয়েছে, এটা আমার অধিকার, দিস ইজ নট ইয়োর চয়েস, এটা আমার অধিকার যে আপনি এই সাংবিধানিক পক্ষে কাকে দিচ্ছেন। এই কাজগুলো যদি করে তাহলে কিন্তু এই যে আমাদের 5ই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিটের 99% কিন্তু ফুলফিল হয়ে যাবে। আমি একটা কথা বলে শেষ করি যে সংস্কারের ব্যাপারে যে সে যেটা বললো যে একটা প্রতারণা করা হয়েছে, এটার সাথেও আমি দ্বিমত পোষণ করি। কারণ মূল ডিমান্ডটা ছিল আপনার সংস্কার। যেখানে যেখানে বিএনপি দ্বিমত পোষণ করছে সেটা তো রেকর্ডেড আছে,
সেইটা হয়তো লাস্ট ফাইনাল সেটা নাও হতে পারে, বাট দিস ইজ ইন দিয়ার রেকর্ড। সেখানে আপনারা ডিবেট করে তারপর সিদ্ধান্ত নেন, কিন্তু সংস্কার আপনি করতেই হবে। আপনি গণতন্ত্রের নামে বিএনপি বা অন্যান্য দলেরও তো নিজস্ব সংস্কারের কর্মসূচি আপনি গণতন্ত্রের নামে ব্যবহার করে আপনি যাতে স্বৈরতান্ত্রিকতায় না যেতে পারেন কোনোভাবে, যেটা বারংবার বাংলাদেশে হয়েছে। আপনার জার্মানিতে একবার হিটলার হয়েছে, কিন্তু বাংলাদেশে প্রতিবারই গণতন্ত্রের আবরণে কোনোভাবে যাতে মাফিয়াতন্ত্র, লুটেরাতন্ত্র এবং স্বৈরতন্ত্রের সৃষ্টি না হতে পারে, দ্যাট ইজ দ্য চেঞ্জ উই নিড। এই পরিবর্তন যদি না হয় তাহলে দেশ যেখানে ছিল ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, সেই জায়গাটায় সংস্কার অবশ্যই প্রয়োজন। জি, ডক্টর সাজিদুল হক রুবেল। আমি এখানে একটু ওনার সাথে দ্বিমত করছি বা ওনার বোঝার সমস্যা। আমরা সংস্কারের সাথে বা পরিবর্তনের সাথে কোনো ভিন্ন মত নাই, কিন্তু সংস্কার অনিবার্য বা পরিবর্তন অনিবার্য। আমাদের যে বিষয়টাকে এমফাসিস দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সংস্কার প্রক্রিয়ার নাম করে এই যে ইলেকশনটাকে প্রলং করা হলো এবং যে 9 মাসের জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং করালেন এবং লাস্টে এটা শেষ পর্যন্ত এসেছে, এই যে গণভোট নির্বাচনের সময় বা আগের এইটার প্রয়োজনীয়তা নিয়ে আমি প্রশ্ন করেছি আর কি, যদি এটা ডান অলরেডি। তারপরে এর সম্পর্কে একটা রিমার্ক বা একটা অবজারভেশন বলেছি। বিষয়টা এভাবে দেখতে হবে, ওভাবে দেখলে হয়তো একটু ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এখন উনি যা বলেছে ক্লাসিক্যালি তাই করা দরকার, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি অনুযায়ী আমরা যদি আগাইতে চাই আমাদের তাই করতে হবে। কিন্তু এখানে একটা মূল জায়গা যেটা হচ্ছে গিয়ে বারবার হয় যে একটা আইনের শাসন বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন, সুশাসনের কথা বলেন, যাই বলেন, সেটা হচ্ছে ইমপ্লিকেশনের জন্য আসলে বাধা কি সেটাকে তো হচ্ছে আমাদেরকে খুব সাহসের সাথে অ্যাড্রেস করতে হবে। সেটা হলো, দেখুন আমাদের শাসক দলের পরিবর্তন হয়েছে, 24 সালে। সেই শাসক দলের বদলে আরেকটা শাসক গোষ্ঠী তৈরি হয়েছে, একটা অরাজনৈতিক শাসক গোষ্ঠী তৈরি হয়েছে। এখন অরাজনৈতিক শাসন গোষ্ঠীর থেকে একটা বড় ধরনের ক্ষমতার ট্রানজিশনের দিকে আমরা যাচ্ছি, একটা রক্তপাতহীন একটি শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তনের দোরগোড়ায় বাংলাদেশ। এবং সেই জায়গায়, সেই দোরগোড়াতে বাংলাদেশ যে দাঁড়িয়ে আছে, সেখান থেকে এখন একটা নতুন শাসক দল এসে ক্ষমতাটা নেবেন। এবং এটা হচ্ছে গিয়ে বাহ্যিকভাবে একটা চাকচিক্যের জায়গা থেকে আমরা খুব দেখছি, যেমন এবার খুব মজার ব্যাপার দেখেছি বা বেশ আকর্ষণীয় ব্যাপার ছিল যে তারা একে অপরকে সংবোধন করার সময় আগে যেমন হচ্ছে বলতো যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বলতো বিএনপি জামাত, ডাইরেক্ট দলের নাম উচ্চারণ করতো, এখন একটি দল জানাতে টিকিট বিক্রি করে, বা আরেকজন বলতে একটি দল সিন্ডিকেট চাঁদাবাজি করে, একটি দল বলে তারা ইঙ্গিত করতে একটা নতুন এবং বেশ ইতিবাচক পরিবর্তনই আমাদের মধ্যে দেখছি আর কি, একটি দল বলার জন্য। তারপরেও হচ্ছে এখন দেখার বিষয় যে এটি হচ্ছে মানে ক্ষণিকের তাক লাগানো বিষয় না, এটা সত্যি সত্যি ভেতর থেকে চর্চার বিষয়, বা ভেতরে এই পরিবর্তনটা ঘটেছে কিনা এটা দেখার বিষয়টা আগামী দিনের সময়গুলো বলে দেবে যে আমাদের রাজনীতি আসলে গুণগত পরিবর্তন হচ্ছে কিনা। তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ভাই, সে সিস্টেমের চেঞ্জ করতে হবে, ব্যবস্থার বদল করতে হবে। আর ব্যবস্থার বদল শুধুমাত্র কিছু আইনগত, কিছু নীতি, কিছু সাংবিধানিক পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু সিস্টেমের চেঞ্জ হয় না, আর কি। ধরুন এই নির্বাচনে আপনারা যাদের কাছ থেকে টাকা নিয়েছেন, ঠিক আছে, যাদের কাছ থেকে জামায়াত এনায়েত নিয়েছে, হ্যাঁ, আমার এলাকায় তো 35 লক্ষ টাকা ছিল বার। একটা বাচ্চা ছেলেকে যদি আমি পাঠাই যে দেখো তো এখানে দাঁড়িপাল্লার ব্যানার কতগুলো হচ্ছে, ফেস্টুন কতগুলো হচ্ছে, এটার খরচ কত হতে পারে, কিংবা ওদের যে বিভিন্ন ক্যাম্পগুলোতে খাওয়া হচ্ছে, বুথগুলো খাওয়া হচ্ছে, হিসাব ও হিসাব করে দেবো, এটা তো কোটি 3-4 কোটি টাকা পার করে দিয়েছে আর কি। তো এত ন্যায্যতার কথা বলে যে জামাতে ইসলাম, তো সে তো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে আইন ভেঙে চুরমার করে ফেলে দিয়েছে আর কি। তো সেটা যেমন জামাত করছে, তার সাথে পাল্লা দিয়ে কিন্তু হচ্ছে আবার বিএনপিও করেছে। এই যে অর্থায়নটা যে হলো নির্বাচনের সময়, এই অর্থায়নের সময় তো বিভিন্ন গোষ্ঠী অর্থ দিয়েছে, বিভিন্ন কর্পোরেট অর্থ দিয়েছে, এবং তারা কেউ নিঃস্বার্থভাবে দেশপ্রেমের কারণে কিন্তু অর্থ দেয় নাই, তাদের স্বার্থ আছে, স্বার্থ বুঝে তারা ইনভেস্ট করেছে। এই যে ইনভেস্ট করে কালো টাকার মালিকরা, এই ইনভেস্টমেন্টটাকেই হচ্ছে গিয়ে আপনার তো এখন হচ্ছে তাদেরকে রিপে করতে হবে, তাকে এখন হচ্ছে দেখাইতে হবে ব্যবসা বাণিজ্য সব কিছুর ক্ষেত্রে। ভাই যেটা বললেন যে পলিটিক্যাল রিকোয়েস্ট, সেই পলিটিক্যাল রিকোয়েস্টের জায়গা থাকবো। তা আমরা প্রথমত দেখতে চাই যে এখনই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি পদত্যাগ করেছে, নতুন ভিসি নিয়োগ করতে আছে। এই যে ভিসি নিয়োগ প্রক্রিয়া হবে, এই ভিসি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়েই প্রমাণ করতে হবে হচ্ছে যে বাংলাদেশ বদল হচ্ছে। কারণ আমরা দেখলাম কি 5ই আগস্টের পর যে ও মা, এতদিন ছিল হলো আওয়ামীকরণ, এখন হলো গিয়ে জামাতিকরণ, বা কোথাও কোথাও বিএনপিকরণ। বিএনপির তো ছোটোখাটো জিনিস, বাস স্ট্যান্ড, ফুটপাত ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলেন, আর জামাত ব্যস্ত ছিলেন ভিসি ডিসি এইসব নিয়ে ব্যস্ত ছিলেন আর কি। এই এখন আবার একটা ভিসি ডিসি দখলের প্রক্রিয়া চলবে কিনা, হ্যাঁ, বা আমরা আগে বলতাম পুলিশ লীগ আসছে, এখন আবার আমরা না বলি যে পুলিশ দল আসছে। তো এখনই প্রমাণ করতে হবে, এই প্রথমেই তাকে প্রমাণ করতে হবে, এই মধুচন্দ্রিমার সময়, এই প্রথম 100 ডেজের মধ্যে প্রমাণ করতে হবে যে হচ্ছে এই জায়গায় রাজনৈতিকভাবে দলীয়করণের হাত থেকে বাংলাদেশ মুক্তি হবে। এইটা কোনো সংবিধান পরিবর্তন করে আসলে হয় না। এটা হলো আপনার টেন্সের ব্যাপার, আপনার ঝোঁকের ব্যাপার, আপনার মনস্তত্ত্বের ব্যাপার। এবং সত্যি সত্যি যদি তিনি করতে পারেন তাহলে তিনি ইতিহাসের একটা সেই জায়গায় আসবেন, নাহলে পতিত হবেন। এবং আমি একই সাথে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইউক্রেনে যে ইকোনোভিচ, তাকে হচ্ছে গিয়ে জনগণ আন্দোলন করে হচ্ছে পাঠিয়ে দিলেন রাশিয়ায়। তারপর যে আবার ইলেকশনে ক্ষমতা এসেছিলেন পেরোশেঙ্কো, ঠিক আছে, তাকেও কিন্তু জনগণ হচ্ছে আন্দোলন করে আবার পাঠিয়ে দিয়েছে দেশ থেকে বাইরে। তো উনাকে মাথায় রাখতে হবে, তার একটা মাথায় রাখতে হবে, তিনি যেন পেরোশেঙ্কো না হন আর কি। আপনারা দুজনেই মধুচন্দ্রিমার কথা বলছেন, এবং আমার বিবেচনায় বাংলাদেশ সামগ্রিকভাবে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে আসলে কোনো একটা সরকারের, ভালো সরকারের মধুচন্দ্রিমা করবার কোনো সুযোগ নেই। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা থেকে আমি আপনাদের দুজনের কাছে গিয়ে বুঝতে চাই, আমি বলবো যে এটা কনস্ট্রাকটিভ, এটা ক্রিটিসিজম না, এক ধরনের পরামর্শও দেয়া যে নতুন সরকার বা প্রধানমন্ত্রীর জন্য কী কী চ্যালেঞ্জ আপনারা দেখেন, সেটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে হোক। কারণ বাংলাদেশ তার বিশ্ব থেকে বা এই অঞ্চল থেকে বিচ্ছিন্ন না, সেখানে অনেক রকমের চ্যালেঞ্জেস আছে। যেমন ধরেন যে বাংলাদেশের সামনে এই 2026-এই দুটো বড় ইস্যুজ আছে। একটা হচ্ছে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করবে, এলডিসি গ্রাজুয়েশনের পরে সেই চ্যালেঞ্জ সে কীভাবে মোকাবেলা করবে। বাংলাদেশকে 2026-এ গঙ্গার পানি চুক্তি রিনিউ করতে হবে। ভারতের সঙ্গে যে সম্পর্কে টানাপোড়েন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখান থেকে কিভাবে উত্তরণটা ঘটানো যাবে বা এই সমস্যার সমাধান, এরকম অনেক বিষয় আছে। অর্থনীতি, একটা ভঙ্গুর অর্থনীতির মধ্য থেকে দাঁড়িয়ে থেকে শুরু করতে হবে। কিন্তু মানুষকে আসলে পুরনো দিনের কথা কতদিন পর্যন্ত তারেক রহমান বলতে পারবেন যে এই ধ্বংসাবশেষ রেখে গেছে শেখ হাসিনা, এই প্রফেসর ইউনূসের সরকার কিছু করেনি। তিনি হয়তো বলবেন, মানুষও বোঝে, কিন্তু আমাদের তো প্যাশেন্সের খুব অভাব, জাতিগতভাবেই খুবই ভীষণ অভাব, সেটাও তাকে মাথায় রাখতে হবে। ব্যারিস্টার সরোয়ার, আপনার কাছ থেকে শুনতে যে কী কী চ্যালেঞ্জ দেখেন, এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আপনার দিক থেকে যদি কোনো পরামর্শ থাকে, একইভাবে ডক্টর রুবেলের দিক থেকে, সেটা অর্থনৈতিক হতে পারে, রাজনৈতিক, কূটনৈতিক, সামাজিক, নিরাপত্তা ইস্যু, আপনি যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, সব মিলিয়ে। চ্যালেঞ্জ মাল্টিপল, ডেফিনেটলি অর্থনৈতিক প্রবৃদ্ধি একটা চ্যালেঞ্জ। এবং আরেকটা বড় জিনিস, আপনারা এগ্রি করবেন কিনা জানি না, বাংলাদেশের মতো দেশের সরকারের জন্য, কারণ মানুষের কেউ কেউ বলেন চাওয়া খুব সীমিত, আবার অন্য বিচারে প্রচুর চাওয়া, ধৈর্য কম, যেটা আমি আগেই বললাম। এবং আসলে প্রতিদিন ডেলিভার করতে হবে, কিছু না কিছু জনগণকে দিতে হবে, দেখাতে হবে, এটাও একটা বড় ইস্যু আমার কাছে মনে হয়। হিউজ চ্যালেঞ্জ, এমন কোনো সেক্টর নাই যেখানে চ্যালেঞ্জ নাই, আভ্যন্তরীণ এবং বৈদেশিক। হিউজ চ্যালেঞ্জ, যে বৈদেশিক চ্যালেঞ্জ হলো যে ইন্ডিয়ার সাথে ওনার রিলেশনসটা কী হবে, আপনি যদি অন্য মুসলিম ওয়ার্ল্ড বাদও দেন, সেইখানে মানুষের একটা এক্সপেকটেশন হলো যে একটা দুই দেশের একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব, দুইটি দেশের ভিতরে যে সম্পর্ক হয় সেই সম্পর্ক। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে আভ্যন্তরীণ সুশাসনের ঘাটতি, যে দেশটা যে টোটালি দুর্বৃত্তিত হয়ে গেছে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যে দুর্বৃত্তায়নে নিপতিত হয়েছে, যে কেউ জনগণকে ডেলিভার করে না। তাহলে মূল চ্যালেঞ্জটা হলো সুশাসন প্রতিষ্ঠা করা। এই সুশাসন প্রতিষ্ঠার সাথে আপনার ওই দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দেখেন একটা দেশের চাঁদা যে একটা ক্রাইসিস হতে পারে, সেইটা প্রতিষ্ঠা হয়েছে এই 5 তারিখের পরে। আওয়ামী লীগের 15 বছর সহ এই 5 তারিখে যে চাঁদাবাজ যে একটা দেশের জন্য বড় ধরনের ক্রাইসিস এবং নির্বাচনের একটা বড় ইস্যু, সেটা কিন্তু এই আমাদের রাজনৈতিক দলগুলি সেটা প্রতিষ্ঠা করছে। আমি একটা উদাহরণ দিয়ে যে ওনার সামনে চ্যালেঞ্জগুলো কি, যে দুর্বৃত্তায়নগুলো হয়, দুর্বৃত্তায়ন, সেইটা রাজনৈতিক নেতারা 2টা চ্যানেল থেকে সবসময় নিউজ পায়।
একটা হলো প্রশাসনিক চ্যানেল, আর একটা হলো তাদের রাজনৈতিক চ্যানেল। আপনার মনে আছে হুমায়ুন আহমেদ তার নিজের বইতে এটা লিখেছিল, এই যে কুখ্যাত মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল মোজাম্মেল, এই আকাম মোজাম্মেল, একটা বইতে লেখা। এই মোজাম্মেল সেই 72 সালের শেষের দিকেই টঙ্গীতে একটা নববধূকে গ্যাং রেপ করে তাকে খুন করে। যখন এক সেনাবাহিনী অফিসার ধরে তাকে বিচারের সম্মুখীন করলো, পলিটিক্যাল লাইনে এসে কিভাবে জানি শেখ মুজিবের কাছে পৌঁছে যেয়া মানে জনসম্মুখে পাও ধরে শুয়ে পড়লো। পাও ধরে শুয়ে পড়লো, বলো যে আমাদের তো মেজর সাহেব মেরে ফেলতেছে। মুজিব সাহেব তাকে উঠাই বলে, এই দাঁড়া, মুজিব মরে নাই। উনি সত্যটাকে বাদ দিয়ে একটা খুনিকে রক্ষা করলেন। এই যে রাজনীতি, এই রাজনীতিতে যখন সুশাসনের প্রয়োজনে, যখন দুর্বৃত্তীয়তাকে নিবারণ করার জন্য প্রশাসনিক কেউ না কেউ, পুলিশ সহ যারা স্টেপ নেবে, তখন ওই রাজনৈতিক লাইনে রিপোর্টটা এমনভাবে পায় যেন কিছুই হয় নাই। অর্থাৎ যাকে দিয়ে ওনাকে বলাবে, মানে টপ নেতাকে বলাবে, ওই আগে প্যাকেট ট্যাকেট দিয়ে টাকা পয়সা দিয়ে এমন একটা জিনিস করাবে যে প্রশাসনই উল্টা, তারাই মিথ্যে কথা বলতেছে। আর পুলিশ করে কি, এমন একটা লাইনে থাকে যে দেখে যে বাতাস যেদিকে সেই দিকে, যার জন্য জনগণ মনে একজন জনগণের কাছে যদি একটা খুনিকে রক্ষা করার যদি একটা উদাহরণ সৃষ্টি হয়, দেন ইউ আর গন। আপনার একজন মন্ত্রী যদি ঘুষ এবং এই কমিশন বাণিজ্য শুরু করে, তাহলে মানুষের ভিতরে তখন ধারণা সৃষ্টি হবে যে এইটার ভাগ অনেক উপরে যায়। সো এইটা হলো সর্বোচ্চ চ্যালেঞ্জ সুশাসন এবং খুব দ্রুত। কেউ যে দুর্নীতি করবে না সেটার কোনো গ্যারান্টি নেই। ক্যাবিনেটের যারা আছেন তারাও হয়তো করতে পারেন, অ্যাকশনটা দ্রুত হওয়া দরকার হতে হবে। কি হয় মনে করেন যে যেখানে কাছে প্রশাসন সেখানে দেখবে, বিভিন্ন ইন্টেলিজেন্স সংস্থা তারা দেখবে, মনে করে কি তখন হয়তো কাছে যে যারা থাকবে, তার যে পলিটিক্যাল যে লোক থাকবে, এই একটু জানো তো ওখানে কি হয়েছে, সে কিন্তু রিপোর্টটা এমন যাবে কিছু হয় না, সব ঠিক আছে। আপনি মওদুদ আহমেদের একটা কথা মনে আছে? আপনি বলবেন আরেকটা বড় বিষয় যে হুইসেল ব্লোয়ার যারা, তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, যারা মানে তারা যেন কোনোভাবেই। আপনার মনে আছে মওদুদ আহমেদ নিজে ইন্টারভিউ দিয়ে বলে গেছিলেন যে এরশাদের পতনের একদিন আগেও পলিটিক্যাল লাইনের যত নেতা আছে সবাই বললো যে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব আমরা ম্যানেজ করে ফেলবো। আর ইন্টেলিজেন্স যারা রিপোর্ট দেয় তারাও এসে বললো যে সব ঠিক আছে, কোনো কিছু ঠিক নেই। এবং শেখ হাসিনা পতনের সময় আপনি একই সিনারিও কিন্তু দেখেছেন। বলে ওই যে ইনু আপনি দেখেন না, বলে আপা তাহলে ওই আমরা জঙ্গি ক্রিকেটটা প্লে করি, ইয়ে করেন তাড়াতাড়ি। তো এইটা হয় না। জনগণকে আস্থা রাখার জন্য সুশাসন, ন্যায্যতা, ন্যায়ভিত্তিক সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে বাংলাদেশে। ডক্টর সাজেদুল হক রুবেল, ধন্যবাদ। প্রথমত এখানে একটা বিষয় একটু যদি মাথায় নিয়ে কাজ করা যায়, সেটা হচ্ছে গণতন্ত্র তো শুধু ভোটাভুটি নয়। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে গণতন্ত্র বিকশিত হোক। এখানে আর কোনো কালো কানুনের প্রয়োগ না করেন, যদি তিনি যদি হচ্ছে ফিডব্যাক পাবলিকের কাছ থেকে যদি ফিডব্যাক, সিভিক স্পেসটা নিশ্চিত করা, ডিসেন্ট ভয়েসকে গুরুত্ব দেওয়া এবং সবার কথা শোনার একটা মেকানিজমটা থাকতে হবে, এবং সেটা যদি থাকে তাহলে পথ কম ভুল হবে। ঠিক আছে, যে ডেমোক্রেসি যদি এনশিওর করে। আসলে ডেমোক্রেসি কখনো অটোক্রেসির জন্ম দেয় না। যখন হচ্ছে আপনি ডেমোক্রেটিক্যালি উইন করার পর, পাওয়ারটা পাওয়ার পর আপনি ডেমোক্রেসি বন্ধ করে দিলেন, তখনই কিন্তু আপনার অটোক্রেসি, ফ্যাসিজম ইত্যাদি জিনিসের জন্ম হয়। ফলে এটাকে আরও বেশি গণতন্ত্রের জায়গায় নিয়ে যেতে হবে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু চ্যালেঞ্জের ক্ষেত্রে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন বিএনপি সর্বশেষ তার যে ক্ষমতায় ছিল আর এখন ক্ষমতা আসার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন কি আমার মনে হয়, পৃথিবী পুরো পাল্টে গেছে, বদলে গেছে। সেটা হচ্ছে তখন সোশ্যাল মিডিয়া ছিল না। সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জটা প্রথমেই আওয়ামী লীগ সরকার ফার্স্ট রুলিং ক্লাস হিসেবে ফেস করেছে, রুলিং পার্টি হিসেবে। এইবার বিএনপি সোশ্যাল মিডিয়াকে ফেস করতে হবে। এখানে যেমন অনেক পজিটিভ বিষয় আসবে, অনেক নেগেটিভ বিষয় আসবে, অনেক উস্কানি আসবে। এখনও দেশের বাইরে থেকে নানা ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইগুলো বিষয়কে কিন্তু ইগনোর করার কোনো সুযোগ নাই। এগুলাকে আমরা দেখেছি এই এন্টারিম গভর্নমেন্ট এগুলাকে এদের সুবিধাও নিয়েছে, এই ধরনের তথাকথিত ইনফ্লুয়েন্সারদের সুবিধা নিয়েছে, আর অসুবিধা হইলেও এটাকে ইগনোর করে গেছে। আমার মনে হয় এটা হচ্ছে গিয়ে খুবই দেশীয় এবং আন্তর্জাতিক সমস্ত আইনকে ব্যবহার করে এই জায়গায় কড়াকড়ি থাকতে হবে। আর না হলে নানান রকম ইস্যুজ আছে। ধরেন এটা হচ্ছে, তো আমরা জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করলাম, ঠিক আছে, তো এবং ক্ষমতার হস্তান্তর সেভাবেই হওয়ার কথা। কিন্তু এইখানে যখন আপনি এই যে সনটা পাশ করে দিলেন,
দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কতগুলো বিষয় আছে। এটা কি ল অ্যাসেম্বলি, এটা কি সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে, নাকি এটা সংসদ হিসাবে কাজ করবে, এরকম কিছু চ্যালেঞ্জের মধ্যে ফেলা দেওয়া হবে। যদি তাই হতে থাকে তখন হচ্ছে তো ইন্টারিম গভর্নমেন্টকে আরও 6 মাস থাকবে কি 6 মাস থাকবে না, ইত্যাদি নানা রকম প্রশ্ন মধ্যে আসবে এবং নানা রকম উস্কানি তৈরি হবে। তড়িঘড়ি করার চেষ্টা করা হবে, যে এই তড়িঘড়ি করাটা হয়তো হচ্ছে সরকার হিসেবে তাদের বিএনপির পক্ষে করা উচিতও না এবং সম্ভবও না। তো এরকম কতগুলো চ্যালেঞ্জের মধ্যে ফেলা যাবে। মানে তারপর আরেকটা জিনিস দেখেন, হঠাৎ করে তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনা, পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কেনা, চায়নার কাছ থেকে ড্রোনের ফ্যাক্টরি করার চুক্তি করা, খুব দ্রুত গতিতে আমাদের সেই নিরাপত্তা উপদেষ্টা করে বসলেন আর কি। তারা হলো জাস্ট চুক্তি করেই চলে গেলেন আর কি, 30 বছরের চুক্তি করে তারা চলে গেছেন আর কি। এই চুক্তিগুলোর জন্য যে সম্পন্ন করবার জন্য বিশাল বাজেটের ব্যাপার, সেই বাজেট সে কোথা থেকে কেটে নিয়ে আসবে? শিক্ষা খাত থেকে বাজেট কেটে কমাবে, সে আপনার হলো স্বাস্থ্য খাত থেকে বাজেট কমায় দিবে, জনগণের সামাজিক নিরাপত্তার যে জায়গাগুলো আছে সেখান থেকে বাজেট কমায় দিয়া, উন্নয়ন থেকে বাজেট কমায় দিয়া, অস্ত্র কিনে বাজেটগুলো দেবে কি দেবে না, এবং এইসব দেশগুলোর সাথে সে কীভাবে ডিল করবে, সেগুলো হলো দেখার অনেকগুলো বিষয় রয়েছে। দাম হচ্ছে গিয়ে অনেকগুলো বন্দরের ব্যাপারে অনেকগুলো চুক্তি করে ফেলাইছেন আর কি এই গভর্নমেন্ট। তারা থাকবেন না, কিন্তু তারা হচ্ছে গিয়ে একটা চুক্তির দিকে বাংলাদেশকে ফেলে দিয়েছে। এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক ক্ষেত্রেও সেভাবে করে হচ্ছে গিয়ে দেখতে হবে, এবং ভবিষ্যতেও এখানকার যে জিওপলিটিক্যাল যে সিচুয়েশন, সেই জিওপলিটিক্যাল সিচুয়েশনও আপনারা চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক কি দাঁড়াবে, পরস্পরের কতটা হচ্ছে গিয়ে মুখোমুখি হবে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে কিনা, সেই জায়গায় হচ্ছে বিএনপি কতটা দক্ষতার সাথে হচ্ছে গিয়ে এই পরাশক্তিগুলোকে মোকাবেলা করবে, সেটাও কিন্তু শুধু আভ্যন্তরীণ দেশীয় বা আমাদের যে ব্ল্যাক গ্ল্যাশ আছে সেগুলা শুধু না, এই যে সামনে যে বাংলাদেশের বাইরে ইন্টারন্যাশনাল যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোকে তাকে রোহিঙ্গা ইস্যু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুস থাকবে আর কি। এবং শোনা যায় রোহিঙ্গারা এই নির্বাচনের সময়কালে প্রচুর পরিমাণ পাসপোর্ট পেয়েছে, বাংলাদেশে পাসপোর্ট পেয়েছে, বাংলাদেশে ভোটার তারা হয়ে গেছে। আপনি যে হঠাৎ করে যে ভোটের উত্থান হয়েছে, এই উত্থানের ক্ষেত্রে কি আমরা এরকম ধরে নেব না? তারা রোহিঙ্গারা যে পলিটিক্স করে আর আমাদের জামাত ইসলাম যে পলিটিক্স করে লাইক মাইন্ডেড পলিটিক্স, তো সেখানে তারা তো এখানে ভোটার হয়ে আসছে, ফলে আপনি কিভাবে এগুলো ডিল করবেন এটা খুবই। হোসেন, আমরা শেষের দিকে ক্লোজিং রিমার্কস। আমি মনে করি যে এই রোহিঙ্গা ইস্যু সহ যে আভ্যন্তরীণ এবং বৈদেশিক যে চ্যালেঞ্জগুলা, এই চ্যালেঞ্জগুলো অবশ্যই উত্তরণ করার জন্য সঠিক নীতি প্রণয়ন, সঠিক পলিসি প্রণয়ন এবং সঠিক লোককে দায়িত্ব দেওয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং একটা আশাবাদ থাকবে, কোনোভাবে বিএনপি যেন মাইম্যান সৃষ্টি না করে। মাইম্যানরা এই দলগুলোকে ধ্বংস করে। যেমন আওয়ামী লীগ একটা মাইম্যান সৃষ্টি করেছিল, তারেক সিদ্দিকী নামে একটা মাইম্যান। এক তারেক সিদ্দিকী পুরো দেশটাকে শেষ করে দিয়েছে। এবং বলা হয়ে থাকে এক তারেক সিদ্দিকীকে যদি বিচার করা যেত, এখন বিচার হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া, তাকে বিচার করা গেলে 80% বিচার কমপ্লিট হতো। এবং সেই ক্ষেত্রে যারা রয়ের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে রয়ের পারপোজ সার্ভ করেছে, লেফটেন্যান্ট জেনারেল মজির নামে একটা পলাতক একটা আছে, এবং হাফ ডজন ইন্টেলিজেন্স হেড, পুলিশ হেড, ইভেন বিচারপতি যে পালিয়ে গেল এবং পার্শ্ববর্তী দেশে যারা দেশের সভরেন্টি রক্ষা করবে তারা ওইখানে পালিয়ে গেছে, এটা দেশের জন্য একটা ভয়াবহ একটা বিপদের এবং অনিরাপত্তা ইস্যু। সেই ক্ষেত্রে এরকম অনেকে ধারণা করে যে ইন্ডিয়া হয়তো চাপ সৃষ্টি করতে পারে, যারা মানবতা বিরোধী অপরাধ করছে সেইখানে লেনিয়ান ভিউ নিতে পারে বিএনপি। যদি সেটা নেয় সেটা মারাত্মক ভুল হবে। বিএনপির সামনে আরেকটা বড় চ্যালেঞ্জ হবে, যারা সেনাবাহিনী থেকে পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশে তাদেরকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে বিচার করা, তদন্ত করে তাদের বিরুদ্ধে ইন অ্যাবসেন্সিয়া তাদের বিচার করতে হবে। কারণ তারা ওইখানে যতদিন থাকবে ততদিন তারা ষড়যন্ত্র করতে থাকবে। বিচার করে এটা প্রতিষ্ঠা করতে হবে, সেনাবাহিনীতে কোনো রয়্যাল এজেন্ট থাকবে না, সশস্ত্র বাহিনীতে কোনো রয়্যাল এজেন্ট থাকবে না, কোনো এজেন্সির এজেন্ট থাকবে না, কোথাও থাকবে না, এটা পৃথিবীর কোথাও সম্ভব না। সেই জন্য বলছি যে এইটা আরেকটা চ্যালেঞ্জ, দুর্বৃত্তায়ন মুক্ত কিভাবে করতে পারবে, কোয়ালিটি পলিটিক্স, চরিত্রবান মানুষই রাজনীতিতে থাকবে এবং চরিত্রবান মানুষ, দক্ষ মানুষ রাজনীতিতে সামনে আসবে। সেই প্রক্রিয়া যেটা প্রেসিডেন্ট জিয়া যেটা ফলো করেছে, সেই পলিসি বিএনপি ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা। সর্বশেষে আমি নির্বাচন কমিশনকে আমরা সব সময় সমালোচনা করি, কিছু ধন্যবাদ পাওয়ার কাজও তারা করেছে। ফার্স্ট টাইম তারা বিদেশিদের এনআরবি তাদেরকে ভোটের ব্যবস্থা করেছে এবং পোস্টাল ভোটের ব্যবস্থা করেছে, এবং এই পোস্টাল ভোটের মাধ্যমে অনেক জায়গার রেজাল্ট
রেজাল্ট মানে আউটকাম হয়েছে, ফাইনাল আউটকাম। তবে সেখানে সমস্যাও দেখা গেছে প্রচুর। সেই সেখানে সমস্যা স্বচ্ছতারও ঘাটতি। স্বচ্ছতার সেই সমস্যাকে আমি আবারও সেটা বলবো যে আজকে আমরা যে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছি, সেইখানে জেনারেল ওয়াকার একটা ধন্যবাদ পাবে। সে জেনারেল মাইক মিলি যেভাবে মানে ট্রাম্পের প্রথমে দুর্বৃত্তায়ন থেকে দেশকে রক্ষা করেছিল, উনি সেই দায়িত্ব নিয়ে বাংলাদেশে পালন করেছে। অনেকেই ওনার সমালোচনা করে, বাট হি হ্যাজ মাচ বেটার কোয়ালিটি দ্যান মেনি দো অ্যাপয়েন্টেড বাই আওয়ামী লীগ। সো আমি মনে করি যে তার ন্যায্যতা ভিত্তিক একটা সেন্স আছে এবং সে জাতির হি রোজ টু দ্য অকেশন। আমি জাস্ট একটা প্রশ্ন করি, আপনাদের দুজনের কাছে প্রশ্ন থাকলে আপনি আপনার ক্লোজিং রিমার্কস বলবেন, কিন্তু বাট ছোট্ট করে আপনি উত্তর দিবেন। একটা নতুন সরকার আসলে সে তার মতো করে সব কিছু সাজানোটি স্বাভাবিক। আপনারা কি মনে করেন কি না, আমি জানি যে তিন বাহিনীর প্রধানের কারো কারো সময় শেষ, কারো কারো সময় আগামী বছর পর্যন্ত আছে, তাদের যে ভূমিকা এই অভ্যুত্থানকালে এবং অভ্যুত্থানোত্তরগত এই গণতান্ত্রিক এই যে ট্রানজিশনাল ফেজে এবং মানে আমাদের যে নতুন ট্রান্সফরমেশন যেটা হতে যাচ্ছে বা পাওয়ার ট্রান্সফার, এই জায়গায় তাদের ক্ষেত্রে কি করা আপনাদের? আমি জিল্লুর ভাই মনে করি তাদেরকে তার নর্মাল টেনিউর কমপ্লিট করতে সুযোগ দিতে হবে। ইমেচিউরলি যদি তাদেরকে সরায়, দ্যাট উইল সেটা একটা অন্য বার্তা দেবে বাকিদের কাছে। ভেরি ব্যাড এক্সাম্পল তার টার্ম। এবং আপনি ওই মঈন আহমেদের মতো কোনো সেনাপ্রধান আপনি খুঁজেন না, আপনি প্রফেশনাল যারা কম্পিটেন্ট এবং প্রফেশনাল। ডক্টর সাজ্জাদুল হক, ডোন্ট ব্রিং এ চিফ অফ আর্মি স্টাফ লাইক মঈন আহমেদ। আপনি প্রফেশনালে যান, আপনার লোক খুঁজেন না। ধন্যবাদ। এইটার ক্ষেত্রে আমি মনে করি শুধু সামরিক বাহিনীর ক্ষেত্রে না, সামরিক এবং বেসামরিক সকল ক্ষেত্রে ব্যাপারটি প্রফেশনালি ডিল করা দরকার, পেশাদারিত্বের সাথে। এবং সেখানকার যে নিয়ম রয়েছে, যে আইন রয়েছে, সেই আইনের মধ্যে আপনি স্বাভাবিক আইনের মধ্যে চুক্তি বাতিল করতে পারেন, সরিয়েও দিতে পারেন। সেটা তো তারপরে এটার ক্ষেত্রে কোনো পলিটিক্যালি ভিন্ডিকটাস হয়ে কোনো বিষয় করা যাবে না। এটা একটু স্থিতিশীলতার সাথেই অগ্রসর করা দরকার রয়েছে এবং এখানে প্রথম গুরুত্ব দেওয়া দরকার পেশাদারিত্ব। এবং আমাদের সেনাবাহিনী কিন্তু সেটা প্রমাণ করেছে। এই সময়গুলো ইচ্ছা করলেই তো তারা যদি 5ই আগস্টের পরে ওয়াকার দায়িত্ব নিয়ে নিতে পারেন এবং তিনি একটা নতুন রাজনৈতিক দলও তৈরি করতে পারতেন, নতুন একটা রাজনৈতিক মেরুকরণও বাংলাদেশে করতে পারতেন। তিনি করেননি, তিনি পেশাদারিত্বের সাথে ছিলেন। তো তিনি যেমন পেশাদারিত্বের সাথে আমাদেরকে সার্ভ করে এসেছেন, আমাদেরও পরবর্তীতে রাজনৈতিক নেতৃত্ব তার সাথেই পেশাদারি ভূমিকাটাই পালন করা দরকার। কারণ এটা তো বাস্তবতা, হয়তো প্রধানমন্ত্রীকে বলা হবে চারপাশ থেকে একে সরিয়ে দেন, উনি আমাদের লোক না, উনি আওয়ামী লীগের সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। এই যে কানসুক কথা বলবে, কানে গিয়ে পড়া দেবে আর কি, সেই কান পড়াগুলো তাকে গ্রহণ করা যাবে না। আগামী দিনে যিনি রাষ্ট্রনায়ক হবেন বা সরকার প্রধান হবেন, তিনি কিন্তু কান পড়া বা এই যে বাংলা ভাষায় বলে লোকাল ল্যাঙ্গুয়েজে তেলের মধ্যে যেন তিনি পিছলা না খায় পড়েন। এখানে জিল্লু ভাই আরেকটা যোগ করবেন, আমার হাতে আরেকটা আমি আরেকটা উদাহরণ দিই। ওনার প্রেসিডেন্ট জিয়ার এই উদাহরণটা তারেক সাহেবের সবসময় স্মরণ করা উচিত, যে ওনার একজন এডিসি একটা ভিসিপি এনেছিল বিনে পারমিশনের, সেই এডিসিকে উনি ডিসমিস করেছিল। উনি কিন্তু কোনো রকম কৃপা দেখায় নাই। তারেক সাহেবের সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে ওনার স্টাফ, ওনার এইডস, ওনার ড্রাইভার এবং ওনার আত্মীয় স্বজনকে নিয়ন্ত্রণ করা। দ্যাট উইল বি অ্যানাদার বিগ চ্যালেঞ্জ। যে সাহেবদের কাছ থেকে একটা বিষয় হয়তো আমি জানি না, যেহেতু ওনার সঙ্গে আমার ঘনিষ্ঠভাবে খুব মেলামেশার সুযোগ হয়নি কখনো বা বোঝারও সুযোগ হয়নি, একটা বিষয় ওনার মাথার মধ্যে কাজ করতে পারে কি না আমি, বা সেক্ষেত্রে তার পলিসি কী হবে, যেহেতু তিনি অনেক সাফারিংসের মধ্য দিয়ে গেছেন, এমনও সময় গেছে হয়তো অনেক কাছের মানুষ দূরে সরে গেছে, সেটা স্বজন হতে পারে, দলের নেতৃবৃন্দ হতে পারে, অনেক কিছু হতে পারে, এবং কিছু মানুষ হয়তো তাকে তার সেই দুঃসময়ে তাকে তার পাশে দাঁড়িয়েছে, সময় দিয়েছে, সঙ্গ দিয়েছে, সহযোগিতা করেছে, তাদের প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতাবোধ থাকতে পারে। এবং সেটা যেমন শেখ হাসিনার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, তিনি কোন সময় কোন দুর্দিনে 75 সালে বা 75-এর পরে 80-র দশকে কার বাড়িতে একবেলা খেয়েছিলেন, তার বাবাকে কে সহযোগিতা করেছিল, উনি কিন্তু সমস্ত ঋণ শোধ করবার চেষ্টা করেছেন। যদিও সেটা দেশের জন্য বা কতখানি কল্যাণকর হয়েছে আদৌ সেটা করা সমীচীন কিনা, এই বিবেচনাটা কাজ করতে পারে মানুষ। তো আমি জাস্ট 30 সেকেন্ড আপনাদের দুজনের কাছ থেকে মত চাই। সেইটা করতে দোষের কিছু নাই, কিন্তু লফুলি, কিন্তু আপনি সেইটা তাকে প্রোভাইড করতে যায়, সে আপনাকে বিক্রি করে ফেলছে কিনা, জনস্বার্থ ক্ষুণ্ণ করছে কিনা, সেইটা একটা সেকেন্ড ব্যালেন্স। ডক্টর রুবেল, সামনের দিকে তাকাতে হবে তাকে। সবার আগে বাংলাদেশে একটা ডায়লগ আছে না, বাংলাদেশের স্বার্থে সামনের দিকে তাকাতে হবে।
পিছনকে অতীতকে যেমন হচ্ছে গিয়ে কৃতজ্ঞ হওয়া যাবে না, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না, সামনের দিকে তাকাতে হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার এম সরওয়ার হোসেন এবং ডক্টর সাজিদুল হক রুবেল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্যে। দর্শক, নির্বাচনী ফলাফল, ভবিষ্যৎ সরকারের জন্য করণীয় চ্যালেঞ্জেস কি, সবই আমার অতিথিরা আলোচনা করেছেন এবং সবচেয়ে বড় কথা তাদের নিজেদের একটা কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট যদি তারা পূরণ করেন সেটাই যথেষ্ট। পরামর্শ কি দেয়া হলো না দেয়া হলো, তবে একথা ঠিক যে তাদেরকে কেবল নিজস্ব বলের মধ্যে থাকলে হবে না, বাইরের কথা শুনতে হবে। এমনকি যাদের কট্টর সমালোচক প্রতিপক্ষ, তাদের কথাও শুনতে হবে। শুনে আপনি অ্যানালাইসিস করেন কোনটা গ্রহণ করবেন কি কোনটা গ্রহণ করবেন না। বাংলাদেশের বাস্তবতায় সবসময় ওই যে এজেন্সিগুলো, দলের নেতাকর্মীরা বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা সবসময় সঠিক তথ্য দেয় না, কারণ ক্ষমতা এমন একটা বিষয়, ক্ষমতার পাশে গেলে সবাই আসলে তাকে খুশি করবার চেষ্টা করেন। সেখান থেকে একটা বড় পরিবর্তন আনতে হবে, যদি পরিবর্তন চায়, যেটা আমার অতিথিরা বলছেন যে ব্যবস্থার পরিবর্তন করতে হবে, একই সঙ্গে মনস্তত্ত্বের পরিবর্তন করতে হবে। কৃতজ্ঞতাবোধ খুবই ভালো, প্রতিশোধ পরায়ণতা খুবই খারাপ। অনেকে মনে করেন যে প্রতিশোধ না নিলে এই শক্তি আবার আমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, যেটা বিএনপির এবারকার স্লোগান, তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশের স্বার্থ তাকে রক্ষা করতে হবে এবং সেটা যদি তিনি করবার চেষ্টা করেন, কতদিন করতে পারবেন কি পারবেন না, কত দূর এগোতে পারবেন, কিন্তু এই চেষ্টা যদি তার মধ্যে আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে থাকে, তার এবং তার দলের মধ্যে, মানুষ কিন্তু সেটা স্মরণ রাখবে। একজন রাজনীতিকের জীবনে তিনি যখন থাকবেন না, তখনও মানুষ যদি তাকে শ্রদ্ধা করে স্মরণ করে, সেটাই হচ্ছে তার জন্য সবচেয়ে বড় পাওয়া। তিনি 17 বছর 18 বছর 20 বছর ক্ষমতায় থাকলেন কি থাকলেন না, সেটা খুব বড় কিছু নয়। তারেক রহমান যদি তার বাবার সময়কালকে স্মরণ করেন, খুব বেশি সময় যে তিনি ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতায়, তা না। মানুষ অনেক যে কেউ ক্ষমতায় থাকলে তার সমালোচনা হয়, তার দুর্বলতা থাকে, সেগুলো নিয়ে, এবং এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ যে মানুষ তাকে সমালোচনা করবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে মানুষ তাকে কীভাবে বিচার করে, কীভাবে স্মরণে রাখে, কতটা শ্রদ্ধা করে, সেটাই গুরুত্বপূর্ণ। এবং আমরা আশা করব যে তিনিও সেই পথেই হাঁটবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।